দেখ যে কোশ্চেনটা করছি, খাতায় লেখা আছে একচেটিয়া ক্ষমতার মাত্রা, ঠিক আছে তো? একচেটিয়া ক্ষমতার মাত্রা এটা হচ্ছে মনোপলি পাওয়ার, বা এটাকে বলা হয় লার্নার ইন্ডেক্স, মানে লার্নারের সূত্র। কি বলেছে? একচেটিয়া কারবারি দ্রব্যমূল্যের ওপর কি ধরনের নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম। একটা সুন্দর নোট লেখা হয়েছে, বইয়ের নোট নয়। বলছে একচেটিয়া কারবারি, ঠিক আছে, দ্রব্যমূল্যের ওপর, যে দ্রব্যটা আছে তার মূল্যের প্রাইসের ওপর, যে গুডসটা আছে তার প্রাইসের ওপর কি ধরনের কন্ট্রোল রাখতে পারবে, বজায় রাখতে সক্ষম, তার সীমা কতদূর পর্যন্ত বিস্তৃত, সেই বিষয়টিকে বলা হয় একচেটিয়ার ক্ষমতার মাত্রা। তা যদি কখনো বলে দেয়, শর্ট কোশ্চেন যদি দেয় একচেটিয়া ক্ষমতার মাত্রা কাকে বলে, তখন এই কথাটা লিখতে হবে যে একচেটিয়া কারবারি, ঠিক আছে, একচেটিয়া কারবারি তার দ্রব্যমূল্যের ওপর কি ধরনের কন্ট্রোল রাখতে পারবে, ঠিক আছে তো, এবং তার সীমা কতদূর পর্যন্ত বিস্তৃত, সেই বিষয়টিকে বলা হয় একচেটিয়া ক্ষমতার মাত্রা। এর ফর্মুলাটা কি? এই ফর্মুলাটা খুব ভাইটাল, লিখতেই হবে তোকে। পি মাইনাস এমসি বাই পি, একচেটিয়া ক্ষমতার মাত্রার ফর্মুলা লিখতে হবে পি মাইনাস এমসি বাই পি, ঠিক আছে তো? যেখানে পি মানে কি? পি মানে হচ্ছে দ্রব্যের দাম, মূল্য, প্রাইস। আর এমসি মানে কি? মার্জিনাল কস্ট, মানে প্রান্তিক ব্যয়। বলছে কি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেহেতু পি ইকুয়াল টু এমসি হয়, ঠিক আছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি হয়, পি আর এমসি সমান হয়, মানে দাম আর প্রান্তিক ব্যয়টা সমান হয়। তাই, ঠিক আছে, যেহেতু পি আর এমসি সমান হয়, তাহলে তুই ভাব, পি আর এমসি যদি সমান হয় তাহলে কত হচ্ছে, তুই ভাব, পি আর এমসি যদি সমান হয় তাহলে ক্ষমতা কত হয়, শূন্য হয়, তাই না? পি আর এমসি যদি সমান হয় তাহলে এমসির জায়গায় তুই পি বসিয়ে দে, তাহলে কি হচ্ছে, পি, এ দেখ এখানে পি মাইনাস এমসির জায়গায় শূন্য বসিয়ে দে, কারণ পি এখানে কি বলেছে, এখানে বলতে চেয়েছি যে কোথায় গেল, এই যে পি আর এমসি সমান হয়, তাহলে এমসির জায়গায় যদি পি বসিয়ে দিস, ডিভাইড বাই পি, তাহলে কত হচ্ছে, জিরো বাই পি, মানে কত হলো, জিরো হলো না? তাই বলছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেহেতু পি ইকুয়াল টু এমসি হয়, তাই ক্ষমতা শূন্য হয়। এটাই তো ক্ষমতা, এটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতা বের করার ফর্মুলা কি, পি মাইনাস এমসি বাই পি। তাহলে বলছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি আর এমসি সমান হয়, তাহলে এমসির জায়গায় যদি পি বসি, তাহলে পি মাইনাস পি করলে কত, জিরো হবে, কেটে গেল, জিরো বাই পি মানে জিরো। তাই বলেছে। তাই দাম যত প্রান্তিক ব্যয় অপেক্ষা বেশি হবে, বলছে দাম যত প্রান্তিক ব্যয় অপেক্ষা বেশি হবে, স্যার মানে, ধর, সাপোজ ধর, দাম ধর প্রান্তিক ব্যয়ের চেয়ে বেশি, ধর প্রান্তিক ব্যয় ধর 10 টাকা, আর দাম ধর তার থেকে বেশি। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এখানে বোঝাচ্ছি, ধর কি বলছে, পি মাইনাস এফসি বাই পি। এবার ধর অঙ্কে ধর বলেছে পি 10 টাকা, এমসিউ 10 টাকা, তাহলে কত হবে অ্যান্সার, ধর পি 10 মাইনাস 10/10, তাহলে কত হচ্ছে, 0/10 করলে কত, জিরো হবে। তাহলে কখন হবে, পি আর এমসি যদি সমান হয় তখন একচেটিয়া ক্ষমতার মাত্রা কি হবে, জিরো হবে। কিন্তু দাম যদি বেশি হয়, 10-এর জায়গায় ধর দাম ধর 12, 10-এর জায়গায় দাম 12 হয়, তাহলে কত হবে, পি 12 টাকা। দাম 12, ঠিক আছে, আর পি এমসি কত, 10, ঠিক আছে তো, আর আবার দাম কত, 12, তাহলে 2/12 করলে কত হচ্ছে, 2/12, তাহলে 2/12 করে দেখলে কত হচ্ছে, দেখা যাক, 2/12 করলে হচ্ছে 0.17। তাহলে বুঝতে পারলি কি হলো ব্যাপারটা? তাহলে এখানে কি লিখতে চেয়েছে, তাই দাম যত প্রান্তিক ব্যয় অপেক্ষা বেশি হবে, তাই একচেটিয়া ক্ষমতার মাত্রা তত বৃদ্ধি পাবে, ঠিক আছে, দাম যত বাড়বে ক্ষমতার মাত্রা তত বাড়বে, ঠিক আছে তো? তাহলে বুঝতে পারলি কি লিখতে চেয়েছে, একটা ছোট্ট একটা শর্ট নোটস লিখিয়ে দিলাম, 2 নাম্বার। যদি তোকে পরীক্ষায় বলে না তুমি একচেটিয়ার ক্ষমতা মাত্রা কাকে বলে লেখো, তাহলে আমি লিখে দিলাম, ঠিক আছে তো? এবার আরো একটু যদি ব্যাখ্যা করে দিই, কি লিখেছে, আমি কি বললাম, লার্নার, লার্নার তো, প্রফেসর লার্নার একচেটিয়ার ক্ষমতার মাত্রা পরিমাপের সূত্রটা দিয়েছে। কে দিয়েছে সূত্রটা, অর্থাৎ প্রফেসর লার্নার। তাই জন্য এটার নাম লার্নার ইন্ডেক্স নামে পরিচিত, লার্নার সূচক নামে পরিচিত, ঠিক আছে। সূচকটি ফর্মুলা এই মাত্র বললাম, পি মাইনাস এমসি বাই পি। এবার কি হয়, যেহেতু আমরা কি জানি, আমরা এতক্ষণ ধরে এতগুলো টপিক পড়লাম, ভারসাম্য বললাম না, বাজারের ভারসাম্য, বাজারের ভারসাম্য কি হয়, কখন ভারসাম্য আসতে মনে পড়ে, এম আর ইকুয়াল টু এমসি হলে ভারসাম্য হয়, অর্থাৎ প্রান্তিক ব্যয় আর প্রান্তিক আয় সমান হলে ভারসাম্য হয়। তাই এমসির জায়গায় ও কি লিখে দিয়েছে, এম আর হয়, কেন, যেহেতু ভারসাম্য কি হয়, এম আর ইকুয়াল টু এমসি ডিভাইড বাই পি। সব ঠিক আছে, কোনো ডাউট নেই, কিছু ডাউট নেই, এত অব্দি ক্লিয়ার তো, পি মাইনাস এম আর বাই পি। আমি একটা
জিনিস পড়িয়েছিলাম, নিশ্চয়ই মনে থাকা উচিত। এমআর ইকুয়াল টু এ আর ব্র্যাকেটে 1 মাইনাস 1 বাই ই, একটা ফর্মুলা পড়িয়েছিলাম, মনে করার চেষ্টা কর। দাম, প্রান্তিক আয় আর সিরিজ সম্পর্ক কিছু, এটা ছিল একটা কোশ্চেন পড়িয়েছিলাম। এমআর ইকুয়াল টু এ আর ব্র্যাকেটে 1 মাইনাস 1 বাই, এটা ছিল সম্পর্ক। তাই ও কি করেছে, এমআর এর জায়গায় কি লিখেছে, এই পুরো কথাটা দেখে তুলে দেখ, ভালো করে দেখ। স্যার এখানে পি লিখেছে কেন? আরে এ আর আই আর এ আর এর আরেকটা নামে পি, তাহলে এ আর এর জায়গায় পি 1 মাইনাস 1 বাই, পুরো সেম আছে, লেখা পুরো সেম দেখেছিস তো, পুরো আলাদা আছে কিছু? দেখ আমি লিখে লিখে দেখে দিচ্ছি। পি মাইনাস কি লেখা ছিল স্যার, এম আর ডিভাইডেড বাই পি। তাহলে পি, এম আর এর জায়গায় কি লিখবো, আমি লিখবো এই যে এ আর, এ আর মানেই তো পি, পি প্যাকেটে 1 মাইনাস 1 বাই ই হোল ডিভাইড বাই পি, পি তাই তো লেখা আছে, দেখেছিস তাই লেখা আছে। এই দেখ এবার কি লেখা আছে, তারপরের লাইনে কি করেছে, তারপরের লাইনে কি করেছে, পি এর ব্র্যাকেটটাকে তুলে দেবো, পি মাইনাস পি, আর মাইনাস মাইনাসে প্লাস, কি হবে পি বাই ই ডিভাইড বাই পি, ঠিক আছে। তারপর এই পি কেটে গেল, রইলো কি বল, পি বাই ই বাই পি, ঠিক আছে। পরের লাইনে কি করি, এখানে করে দিই, এখানে করে দিই, জায়গা নেই এখানে, পি বাই ই, আর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে উল্টে গেলে কি হবে 1 বাই পি, পি পি কেটে গেল, রইলো কি বল 1 বাই ই, এটা প্রমাণ করে দিল, তাহলে বুঝতে পারলি, প্রমাণ করে দেখিয়ে দিল। তাহলে এটাই ছিল তোর একচেটিয়া ক্ষমতার মাত্রা, বুঝতে পারলি তো পুরোটা, এর বাইরে কিছু পড়ার দরকার নেই, এইটুকুই। প্রথমে কাকে বলে পড়লাম, এবার প্রুফ দিয়েও দেখিয়ে দিল এটা কি করে হয়েছে, এটা এই জিনিসটা কি করে হলো আমি তোকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি যে কোশ্চেনটা পড়বো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখ, দাম পৃথকীকরণ কাকে বলে, দাম পৃথকীকরণ, দাম প্রাইস, প্রাইস পৃথকীকরণ মানে একটা জিনিস, ধর একটাই জিনিস তৈরি করা হয়েছে, সেই জিনিসটা বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন দাম নেবে, বুঝতে পারলি, দাম পৃথকীকরণ কাকে বলে। আমি তোকে একটা এক্সাম্পল, দাম পৃথকীকরণ একটা এক্সাম্পল, রেলের টিকিট দেখেছিস, রেলের টিকিট জানিস বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন দাম হয়, কেমন হয়, যেমন তুই দেখ দেখবি সিনিয়র সিটিজেন যারা থাকে তাদের জন্য একটু ডিসকাউন্ট থাকে, ঠিক আছে তো। আচ্ছা, আরো উদাহরণ বলা যায় দাম পৃথকীকরণের, দাম পৃথকীকরণ মানে কি, মানে একটাই প্রোডাক্ট কিন্তু বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম দাম নেয়। দেখবি যে কোনো লয়ার বা কোনো ডাক্তার, ধর আজকে আমি ডাক্তারখানায় গেলাম, আমার থেকে নর্মালি একটা যেমন ফিস সে নিয়ে নিল, কিন্তু যদি একজন কোনো একটা গরিব পেশেন্ট যায়, তার থেকে ডাক্তার যদি ভালো মনের মানুষ হয়, ও কিন্তু একটু কি করবে, একটু প্রাইসটা কনসিডার করে। তাহলে কি বুঝতে পারলি, সেবাটা তো একই দিচ্ছে। ডাক্তার কি যে আমি বেশি টাকা দিচ্ছি বলে কি আমাকে একটু ভালো সেবা দেবে, আর যে একটু কম টাকা দেবে কম সেবা দেবে, হয় এরকম হয় না। তাহলে দাম পৃথকীকরণ জিনিসটা বুঝতে পারছিস তো, সার্ভিসটা দেবে একই, সার্ভিস একই দেবে, কিন্তু কিন্তু এক একজনের কাছ থেকে এক এক রকম প্রাইস চার্জ করছে, ঠিক আছে তো। এটাকে বলা হয় কি, দাম পৃথকীকরণ। দেখ লিখেছে, যখন একচেটিয়া বিক্রেতা, কি বলেছে, যখন একচেটিয়া বিক্রেতা একই দ্রব্য কে, কে করবে দাম পৃথকীকরণ করে, একচেটিয়া বিক্রেতা মনোপলি, মনোপলি, ঠিক আছে তো, মনোপলি মানে মনোপলিস্ট, মনোপলিস্ট, ঠিক আছে। মনোপলিস্ট মানে একচেটিয়া বিক্রেতা, যখন মনোপলিস্ট একই দ্রব্য, দ্রব্যটা একই, একই দ্রব্য বা সেবা, যে আমি তোকে উদাহরণ কি দিলাম, সেবার কথা বললাম, সেবা, সেবা সার্ভিস, যে ডাক্তার দিচ্ছে সার্ভিস, আমি যে টিচার, ধর আমরা যে টিচার, তার কি হয় দেখবি, একটা টিচার সমস্ত স্টুডেন্টের থেকে তো সমান ফিস নেয় না। যদি কেউ দেখবি খুবই গরিব মানুষ থাকে, তাকে হয়তো একদমই হয়তো ধর তাকে একটু ফ্রিতেই পড়িয়ে দিল, ঠিক আছে তো। বা ধর খুবই লো চার্জ করলো, একদমই লো চার্জ করলো, তো বুঝতে পারছিস তো। তাহলে পড়াচ্ছে তো সবাইকে একই রকম, ঠিক আছে তো, পড়াতে পড়ানো তো কোনো ডিফারেন্ট হবে না, পড়াচ্ছে সবাইকে একই রকমের, ঠিক আছে তো। তো এটাই বলছে, এটাই বলছে যখন মনোপলিস্ট একই দ্রব্য বা সেবা, ঠিক আছে, আমরা যে পড়াই আমাকে কি বলি এটাকে সেবা দিই, সার্ভিস দিই, ঠিক আছে, দ্রব্য বা সেবা বিভিন্ন দামে বিভিন্ন ক্রেতাকে বিক্রি করে। তাহলে ধর আজকে ধর আমার কাছে একটা প্রোডাক্ট আছে, আমার কাছে একটা প্রোডাক্ট আছে, তো আমার প্রোডাক্ট আমার কাছে এ কিনতে এসছে, বি এসছে, সি এসছে, ডি এসছে, ই এসছে, আমি এর কাছ থেকে যা দাম নিলাম, ঠিক আছে, বি থেকে বা সি থেকে অন্য একটা ডিফারেন্ট দাম নিলাম, যে না এ ঠিক আছে এর থেকে নর্মাল দাম নিই, এবার বি থেকে ধর একটু বেশি দাম নিল, সুযোগ বুঝেছে, দাম নিয়ে নিলাম, এবার সি অবস্থা খুব খারাপ হলো, সি থেকে অনেকটাই কম দাম নিয়ে নিলাম। তাহলে এখানে কি বলছে, যখন একচেটিয়া বিক্রেতা একই দ্রব্য বা সেবা বিভিন্ন দামে বিভিন্ন ক্রেতাকে বিক্রি করে, বিভিন্ন দামে, দামটা আলাদা, ডিফারেন্ট দাম হবে, ডিফারেন্ট দামে বিভিন্ন ক্রেতাকে বিক্রি করে, তখন তাকে বলা হয়, তখন তাকে কি বলা হয়, তখন তাকে বলা হয় প্রাইস ডিসক্রিমিনেশন। দেখেছিস তুই, দেখবি অনেক দোকানে যাবে, তুই অনেক দোকানে যাবি, অনেক দোকানে হয় এটা, তুই দেখবি নর্মালি বাজার করতে যাবি, তুই দেখবি কোনো কিছু কেনাকাটি করতে যাস, দেখবি আজকে ধর তোর থেকে একটা দাম নিল, বা আমি গেলাম হুট করে আমার থেকে গণনা করে নাও,
সুযোগ বুঝে ওই দামটা নিয়ে নেবে। ঠিক আছে, তো দাম এটাকে বলা হয় প্রাইস। দ্রব্য একই, জিনিস কিন্তু আলাদা না, একই জিনিস কিন্তু বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকমের দাম হচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হয় দাম পৃথকীকরণ। তো আমি যেটা উদাহরণ দিলাম কিছু যেমন ডাক্তারের উদাহরণ সবচেয়ে বেস্ট এক্সাম্পল, সবচাইতে বেস্ট এক্সাম্পল ডাক্তারের উদাহরণ। তো বলছে দাম পৃথকীকরণ বিভিন্ন ধরনের হতে পারে। এখানে তিন ধরনের দাম পৃথকীকরণের কথা বলা হচ্ছে। তিন ধরনের দাম পৃথকীকরণ, যেমন কি একটা ব্যক্তিগত দাম পৃথকীকরণ, একটা ব্যবহারগত দাম পৃথকীকরণ, একটা স্থানগত দাম পৃথকীকরণ। স্যার ব্যক্তিগত দাম পৃথকীকরণ কাকে বলে? কি বলেছে? বলছে একচেটিয়া ফার্ম তার একই দ্রব্য বা সেবার জন্য বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন দাম আদায় করলে, তাহলে কি বললাম, একচেটিয়া ফার্ম মানে কোনো মনোপলিস্ট ফার্ম কি করে, দ্রব্য একটাই দ্রব্য বা সেবা সার্ভিস জন্য বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন দাম আদায়, যেটা আমি তোকে বললাম, বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন দাম আদায় করলে তাকে কি বলা হয়, ব্যক্তিগত দাম পৃথকীকরণ। যেমন একজন বিশেষজ্ঞ ডাক্তার, যে উদাহরণটা দিলাম, একজন ডক্টর, ঠিক আছে, ধনী রোগীর কাছ থেকে বেশি ফি আর গরিব রোগীর কাছ থেকে কম ফি নিতে পারে। বুঝে গেল? এটাকে বলা হয় কি, পার্সোনাল প্রাইস ডিসক্রিমিনেশন। এবার কি হচ্ছে, প্রাইস ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ ইউজ, ব্যবহারগত দাম পৃথকীকরণ। একচেটিয়া ফার্ম তার একই দ্রব্য বা সেবার ভিন্ন ভিন্ন ব্যবহারের জন্য যদি ভিন্ন ভিন্ন দাম আদায় করে, ঠিক আছে, কি বলেছে, মনোপলিস্ট ফার্ম কি করে, তার একই দ্রব্যটা একটাই, দ্রব্য বল বা সেবা বল, গুডস বল বা সার্ভিস বল, ভিন্ন ভিন্ন ব্যবহারের জন্য ভিন্ন ভিন্ন দাম আদায় করে। ঠিক আছে, তো ভিন্ন ভিন্ন ব্যবহারের জন্য ভিন্ন, যেমন কি হয় জানিস, আমরা যে ইলেকট্রিক ইউজ করছি, কার ইউজ করছি, সিএসসি ইউজ করছি। আমি ডোমেস্টিক, মানে আমরা যে ইউজ করি ডোমেস্টিক, তো আমার ডোমেস্টিকে যা সিএসসি রেট নেয়, মিটার প্রতি যে রেট নেয়, ইউনিট যে নেয়, কিন্তু যারা কমার্শিয়াল ইউজ করে তাদের রেট প্রচুর হাই। ঠিক আছে, যারা কমার্শিয়াল পারপাসে তাদের রেটটা হাই। তাহলে কি বুঝতে পারলি, সার্ভিসটা একই দিচ্ছে, সার্ভিস দিচ্ছে একই, কিন্তু কি হচ্ছে যে আহ, বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন দাম আদায় করছে। তাহলে তুমি ডোমেস্টিকের জন্য এক রেট, আবার তুমি কমার্শিয়ালের জন্য আর এক রেট। ঠিক আছে, তো তাহলে তাকে বলে ব্যবহারগত দাম। যেমন কলকাতা বিদ্যুৎ সরবরাহ কর্পোরেশন সিএসসি কলকারখানায় উৎপাদনের জন্য ব্যবহৃত বিদ্যুতের যে দাম আদায় করে, বাড়িতে আলো পাখার জন্য ব্যবহৃত বিদ্যুতের দাম তার থেকে অনেক কম আদায় করে। বুঝতে পারলি উদাহরণটা? এটাকে বলে ব্যবহারগত দাম পৃথকীকরণ। এবার কি বলছে, স্থানগত দাম পৃথকীকরণ, প্রাইস ডিসক্রিমিনেশন অন দ্য বেস অফ লোকালিটি। এটা কি বলেছে, বলছে একচেটিয়া ফার্ম তার একই দ্রব্য বা সেবার জন্য, ঠিক আছে, ভিন্ন ভিন্ন স্থানে যদি ভিন্ন ভিন্ন দাম আদায় করে, তাহলে তাকে বলে স্থানগত। মানে এক একটা জায়গায় এক একটা দাম আদায় করছে, এক একটা জায়গায় দ্রব্য একটাই। আজ কলকাতা শহরে এক দাম নিচ্ছে, বর্ধমান শহরে আর এক দাম নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তো তো এখানে কি বলেছে, উদাহরণ কি বলছে, যেমন ভারত সরকার অনেক সময় বিদেশের বাজার দখল করার জন্য বিদেশের বাজারে কম দামে এবং দেশের বাজারে বেশি দামে বিক্রি করে। মানে ধর ভারত সরকার, ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করে, ফরেন মার্কেটটাকে ক্যাপচার করার জন্য, ঠিক আছে, আমার দেশের জনগণের দামটা বেশি দামে বিক্রি করছে, বিদেশে কি করছে, কম দামে বিক্রি করে দিচ্ছে। ঠিক আছে, বিদেশের মার্কেটটা ক্যাপচার করার জন্য। বোঝা গেল তিন ধরনের দাম পৃথকীকরণ কি কি বললাম, কি বললাম এখানে বল, ব্যক্তিগত, ব্যবহারগত, আর হচ্ছে স্থানগত। উদাহরণগুলো মনে রাখলে লেখা যায়। ঠিক আছে, তো তা বলছি, ভোগকারীর উদ্ভিদদের কতটা অংশ একচেটিয়া বিক্রেতা তুলে নিতে পারে, তার মাত্রা অনুযায়ী অধ্যাপক পিগু মানে এটা পড়তে হয়। মানে অ্যাকচুয়ালি দাম পৃথকীকরণ বলতে এখন যেটা পড়বো এটাই বলা হয়, বেসিক্যালি এটাই বলা হয়। ঠিক আছে, প্রফেসর পিগু দাম পৃথকীকরণকে তিন ভাগে ভাগ করেছে, একটা প্রথম শ্রেণীর দাম পৃথকীকরণ, একটা দ্বিতীয় শ্রেণীর, একটা তৃতীয় শ্রেণী, প্রথম দ্বিতীয় তৃতীয়। দেখ কি লেখা আছে, কি লিখেছে, প্রথম শ্রেণীর দাম পৃথকীকরণটা কি বলেছে দেখি, তার এক, কি বলেছে, বলছে প্রথম শ্রেণীর দাম পৃথকীকরণ কি বলেছে, কোন ক্রেতা একটি দ্রব্যের বিভিন্ন এককের জন্য, বলছে কোন ক্রেতা একটি দ্রব্যের বিভিন্ন এককের জন্য প্রাপ্ত উপযোগিতার ভিত্তিতে যে বিভিন্ন পরিমাণ দাম দিতে রাজি থাকে, বলছে একচেটিয়া বিক্রেতা যদি ওই এককগুলির জন্য যথাক্রমে ঠিক সেই পরিমাণ দাম আদায় করে, তখন তাকে বলে প্রথম শ্রেণীর দাম পৃথকীকরণ। উদাহরণে চলে আয়, উদাহরণটা দেখ, উদাহরণটা দেখলে বোঝা যাবে, পুরো ব্যাপারটা ক্লিয়ার করে নিতে পারবো উদাহরণ দিয়ে। এখানে বলতে চাইছে কি, প্রথম শ্রেণীর দাম পৃথকীকরণ জিনিসটা কি, বলছে প্রথম মাত্রার দাম পৃথকীকরণের ক্ষেত্রে ক্রেতার ভোগ উদ্বৃত্ত শূন্য হয়। ঠিক আছে, ক্রেতার ভোগ উদ্বৃত্ত শূন্য হয়, কারণ প্রফেসর মার্শালের মতে কোনো ক্রেতা কোনো দ্রব্যের জন্য, প্রফেসর মার্শাল কি বলেছে, কোনো ক্রেতা কোনো দ্রব্যের জন্য যে দাম দিতে রাজি থাকে,
কোনো ক্রেতা কোনো দ্রব্যের জন্য যে দাম দিতে রাজি থাকে এবং সে দাম এবং যে দাম ক্রেতা প্রকৃতপক্ষে দেয়, এই এই দেখ আমি তোকে বলেছি মানে কনজিউমার সারপ্লাস বলে একটা কনসেপ্ট হয়, কনজিউমার সারপ্লাস। মানে আমাকে যদি বলে প্রথম শ্রেণীর দাম বিতরণ কাকে বলে, যে ক্ষেত্রে কনজিউমার সারপ্লাস জিরো হয় তাকে বলে প্রথম শ্রেণীর দাম কনজিউমার সারপ্লাস। এবার বলুন প্রশ্ন অনুসারে কনজিউমার সারপ্লাস জিনিসটা কি? কনজিউমার সারপ্লাস জিনিসটা কি? এবার আমি ধর মার্কেটে কোনো একটা জিনিস কিনতে গেছি, আমি ঠিক করেছি যে আমি ওই জিনিসটার জন্য আমি কত টাকা দাম দিতে রাজি, ওই যে জিনিসটা কিনতে যাচ্ছি সেই জিনিসটার জন্য আমি 100 টাকা দাম দিতে রাজি আছি, ঠিক আছে তো? এবার ধর দেখা গেল আমাকে দাম দিতে হলো 80 টাকা, বা ওই জিনিসটা কেনার জন্য আমি 100 টাকা পর্যন্ত দাম দিতে খরচা করতে রাজি আছি, কিন্তু দেখা গেলো প্রকৃতপক্ষে ওই জিনিসের জন্য আমাকে দাম দিতে হলো কত, 80 টাকা। তাহলে তাহলে 20 টাকা আমার কি হয়ে গেল? আমি 100 টাকা দাম দিতে রাজি ছিলাম, মানে তার সাপোজ আমি একটা এক্সাম্পল সিলেদার্সে জুতো কিনতে যাবি বলে ঠিক করে যাচ্ছি, বলে ঠিক করেছি আমি একটা জুতো কিনবো, ঠিক আছে, আমি এরকম ধরনের জুতো কিনবো, এর জন্য আমি 1000 টাকা দিতে প্রস্তুত, ঠিক আছে তো? কিন্তু দোকানে গেলাম দিয়ে পছন্দ মতো করলাম, দেখলাম কি আমি তো 1000 টাকা একটা বাজেট করে গেছি, ঠিক আছে তো, কিন্তু দেখলাম 800 টাকা জুতো পেয়ে গেল, তাহলে 200 টাকা আমার সারপ্লাস হয়ে গেল না? এটাকে বলে কনজিউমার সারপ্লাস, ঠিক আছে? এবার যদি বলে স্যার ধর সাপোজ ধর আমি জুতোর জন্য 1000 টাকা দাম দিতে রাজি আছি, আমার জুতোটা কিন্তু 1000 টাকায় লেগে গেল, তার কোনো সারপ্লাস নেই। আমি 1000 টাকা দাম দিতে রাজি আছি, কিন্তু আমার কাছে দেখা গেল 1200 টাকা লেগে গেল, তারপর কোনো সারপ্লাসই নেই, এখানে সারপ্লাসই নেই। তো এখানে বলতেই যে প্রফেসর মার্শাল কি বলেছে, কোনো ক্রেতা কোনো দ্রব্যের জন্য যে দাম দিতে রাজি থাকে এবং যে দাম ক্রেতা প্রকৃতপক্ষে দেয়, এই দুটোর মধ্যে পার্থক্যকেই বলা হয় কনজিউমার সারপ্লাস, ঠিক আছে? একটা উদাহরণ দিই, কি দিয়েছে, কোনো ক্রেতা কোনো দ্রব্যের প্রথম এককের জন্য 25 টাকা দাম দিতে রাজি, দ্বিতীয় এককের জন্য 23 টাকা দাম দিতে রাজি, তৃতীয় এককের জন্য 20 টাকা দাম দিতে রাজি থাকে। একচেটিয়া কারবারি যদি ক্রেতার কাছ থেকে প্রথম এককের জন্য 25 টাকা, দ্বিতীয় এককের জন্য 23 টাকা আর তৃতীয় এককের জন্য 20 টাকা আদায় করে, তাহলে তাহলে এই দাম পৃথকীকরণকে বলা হয় প্রথম মাত্রার দাম পৃথকীকরণ। ব্যাপারটা ভালো করে বুঝবি। এক মিনিট লিখে লিখে দেখাচ্ছি। ধর প্রথমে কত ছিল, 25 টাকা, তাই তো? প্রথমে ছিল 25 টাকা, তারপর ছিল 23 টাকা, তারপর ছিল 20 টাকা, ঠিক আছে? কোনো এখানে এখানে কি বলেছিল, বলেছিল যে কোনো একজন ক্রেতা একটা দ্রব্যের জন্য, একটা দ্রব্য, এটা ধর ইউনিট ওয়ান, এটা ইউনিট ওয়ান, এটা ধর ইউনিট টু, এটা ইউনিট থ্রি, ঠিক আছে? প্রথম এককের জন্য 25 টাকা, দ্বিতীয় এককের জন্য 23 টাকা এবং তৃতীয় এককের জন্য 20 টাকা দাম দিতে রাজি থাকে। কিন্তু একচেটিয়া কারবারে যদি ক্রেতার কাছ থেকে প্রথম এককের জন্য 25 টাকা নেই, দ্বিতীয় এককের জন্য কত টাকা নিচ্ছে, প্রথম এককের জন্য 25 টাকা, দ্বিতীয় এককের জন্য কত, 23 টাকা, আর তৃতীয় এককের জন্য 20 টাকা, তাহলে তুই বল এত টাকা দাম দিতে রাজি আছে কিন্তু দামটা নিচ্ছে কত, 25 টাকা, তাহলে এত টাকা দাম দিতে রাজি আছে আর এত টাকা দাম নিচ্ছে, তাহলে সারপ্লাস কত হলো, জিরো। এখানে সারপ্লাস কত হলো, জিরো। এখানে সারপ্লাস কত হলো, জিরো। তাহলে কি বলেছে, এটাই তো বলেছে এখানে, এখানে তো এটাই বলেছে, তাহলে পড় ভালো করে। তাহলে এই দাম বিতরণকে বলা হয়, তাহলে তুই কি বুঝতে পারলি, আলাদা আলাদা দাম নিচ্ছে, দাম তো আলাদা আলাদা নিচ্ছে, দেখ আলাদা আলাদা দাম নিচ্ছে, এখানে 25 টাকা, এখানে 23 টাকা, এখানে 20 টাকা, আলাদা দাম নিচ্ছে, তাহলে দাম, এটা কি বলছে, দাম পৃথকীকরণ, ঠিক আছে তো? এখানে ক্রেতা দ্রব্যটি 3 এককের জন্য, তিনটে জিনিস কেনার জন্য কত টাকা দাম দিতে রাজি, 68 টাকা। কত টাকা দাম দিতে রাজি বল, তিনটে, 68 টাকা দাম দিতে রাজি। কত টাকা দিচ্ছে দাম, 68 টাকা। কোনো রকমের কোনো সারপ্লাস নেই, কোনো রকমের কোনো সারপ্লাস নেই। ওই তিনজন একচুয়ালি কারবারি যদি 68 টাকায় আদায় করে, তাহলে ক্রেতার ভোগ কত হয়, শূন্য। তার মানে কি বললাম প্রথমে, প্রথম মাত্রার দাম পৃথকীকরণ কাকে বলে, যেখানে কনজিউমার সারপ্লাস জিরো হয় তাকে বলা হয় প্রথম মাত্রার দাম পৃথকীকরণ। ব্যাস এইটুকু মাথায় রাখলে হয়, প্রথম মাত্রার দাম পৃথকীকরণ কাকে বলে, যেখানে কনজিউমার সারপ্লাস জিরো হয়, ঠিক আছে তো? এবার হচ্ছে দ্বিতীয় মাত্রার দাম পৃথকীকরণ কাকে বলে, দ্বিতীয় মাত্রার দাম পৃথকীকরণ কাকে বলে। তো দেখ উদাহরণ পড়লে বেটার বেটার বোঝা যায়, উদাহরণ পড়লে, তারপর কাকে বলে এটা পরে পড়বো, ঠিক আছে তো? বলছে কি, এখানে বলে ধরা যাক একটি দ্রব্যের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, তাহলে কটা একক বলেছে, কটা ইউনিট, 6টা ইউনিট। তাহলে পরের উদাহরণটা কর, 1, 2,
3 4 5 আর 6, 6টা ইউনিট। এবার দেখতে হবে ক্রেতা কি কি দাম দিতে রাজি আছে। দেখ ক্রেতা কি কি দাম দিতে রাজি আছে। এখানে বলেছে প্রথম এককের জন্য 30 টাকা, তারপর 28 টাকা, তারপর 26 টাকা, 24 টাকা, 22 টাকা, 20 টাকা, এই দাম দিতে রাজি আছে। তাহলে কি কি দাম বললাম? 30 28 26, 30 28 26, 24 22 20, 24 22 20, এই দাম দিতে রাজি আছে। এই দাম দিতে রাজি আছে। ঠিক আছে, কি বললাম? আমি অ্যাজ আ পারচেজার, ঠিক আছে, অ্যাজ আ কনজিউমার, আমি এই দ্রব্যগুলো কেনার জন্য আমি এত এত টাকা দাম দিতে রাজি আছি। কিন্তু একচেটিয়া কারবারি মানে মনোপলিস আমার থেকে নিচ্ছে কত? নিচ্ছে কত? ধরা যাক একচেটিয়া কারবারি এই 6 একক দ্রব্যকে দুটি অংশে ভাগ করছে। সুতরাং এখানে একচেটিয়া কারবারি প্রথম অংশের অর্থাৎ প্রথম 3 এককের জন্য 3 এককের প্রতি এককের জন্য সর্বনিম্ন চাহিদা 26 টাকা আদায় করবে। ঠিক আছে, এবং দ্বিতীয় অংশের চতুর্থ পঞ্চম ষষ্ঠ 3 এককের জন্য প্রতি এককের জন্য সর্বোচ্চ চাহিদা 20 টাকা আদায় করবে। তার মানে ও বলতে চেয়েছে এখানে কিছুই বলেনি, এমন কিছু বলেনি, এমন কিচ্ছু বলেনি। মানে ক্রেতা মানে প্রথম এককের জন্য আমি এত দাম, দ্বিতীয়র জন্য এত দাম, তৃতীয়ের জন্য এত দাম, চতুর্থের জন্য এত দাম, পঞ্চমের জন্য এত দাম, ষষ্ঠের জন্য এত দাম দিতে রাজি আছে। কিন্তু একচেটিয়া কারবারি নিচ্ছে কত করে বল? প্রথম 3টের জন্য 26 করে, তাই তো? প্রথম 3টের জন্য নিচ্ছে কত করে? 26 করে। 26 26 26, পরের দুটোর জন্য নিচ্ছে কত করে? 20 20 20, পরের 3টের জন্য নিচ্ছে 20 করে। এখানে ক্রেতা প্রথম 3 এককের জন্য, প্রথম 3টে এককের জন্য মোট কত দাম দিতে রাজি আছে? প্রথম 3টে এককের জন্য কত দাম দিতে রাজি আছে? দেখ এই প্রথম 3টে এককের জন্য কত দাম দিতে রাজি আছে? 30 আর 58 58 আর 20 কত? 78 আর 6 84, প্রথম 3টে এককের জন্য 84 টাকা দাম দিতে রাজি আছে। তাহলে দিচ্ছে কত টাকা? এত টাকা দাম দিতে রাজি, কিন্তু নিচ্ছে কত টাকা? 78 টাকা, তাই তো? 78 টাকা। তাহলে এখানে আমার সারপ্লাস আছে কত টাকা? 6 টাকা। দেখ এখানে এটাই লিখেছে। সুতরাং প্রথম 3 এককে ক্রেতার ভোগ উদ্বৃত্ত থাকছে কত? 6 টাকা। একই রকম ভাবে পরেরটা বল। পরের 3টের জন্য কত দাম দিতে রাজি আছে? 24 আর 22 46, 46 আর 20 66, এত টাকা দাম দিতে রাজি আছে। দিচ্ছে কত? 60 টাকা। তাহলে সারপ্লাস কত? 6 টাকা। অর্থাৎ এখানে একচেটিয়া কারবারি ক্রেতার ভোগ উদ্বৃত্তের সম্পূর্ণ অংশ আদায় করতে পারে না। মানে ক্রেতা যতটা ভোগ করে সারপ্লাস যতটা, পুরোটা আদায় করতে পারে না, পুরোটা আদায় করতে পারে না। তাহলে বোঝা গেল? এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন। কি বলছে? একচেটিয়া কারবারি যদি চাহিদা রেখাকে কয়েকটি অংশে ভাগ করে এবং প্রতিটি অংশের সর্বনিম্ন চাহিদা দাম অনুযায়ী ওই অংশের প্রতিটি এককের দাম আদায় করে, তাহলে তাকে দ্বিতীয় মাত্রার দাম পৃথকীকরণ বলে। মেন ব্যাপারটা কি বলতে? এক্সাম্পলটা ক্লিয়ার থাকলেই হয়ে। লাস্ট থার্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন কি বলেছে? বলছে একচেটিয়া কারবারি যদি ক্রেতার বৈশিষ্ট্য অনুযায়ী দ্রব্যের বাজারকে কয়েকটি সাব মার্কেটে ভাগ করে ভিন্ন ভিন্ন কয়েকটি সাব মার্কেটে ভাগ করে ভিন্ন ভিন্ন উপবাজারে বা ভিন্ন ভিন্ন সাব মার্কেটে ভিন্ন ভিন্ন দাম আদায় করে। মানে কি বলছে? মনোপলিস্ট যদি আগে দেখে নেবে কে কি রকমের ক্রেতা, তার বৈশিষ্ট্য অনুযায়ী মানে পুরো মার্কেটটাকে কতগুলো সাব মার্কেটে ভাগ করবে, মানে কতগুলো সাব মার্কেটে ভাগ করবে। এবার যে ডিফারেন্ট সাব মার্কেট বেরিয়ে গেল না, ডিফারেন্ট মার্কেট থেকে ডিফারেন্ট দাম নেবে, আলাদা মার্কেট থেকে আলাদা দাম নেবে। ঠিক আছে তো? তাহলে তাকে বলা হয় থার্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন। ঠিক আছে। আর তৃতীয় মাত্রার দাম পৃথকীকরণের ক্ষেত্রে একচেটিয়া কারবারি চাহিদার বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন সাবমার্কেট থেকে ডিফারেন্ট প্রাইস দেয়, ডিফারেন্ট সাবমার্কেট ডিফারেন্ট প্রাইস। প্রতিটি সাবমার্কেটের দাম যে সেই সাবমার্কেট সর্বোচ্চ চাহিদার দামের সমান হবে তার কোনো নিশ্চয়তা নেই। উদাহরণটা কি বলেছে দেখ, কোনো একচেটিয়া কারবারি তার দ্রব্যের বাজারকে, ঠিক আছে, আভ্যন্তরীণ বাজার ও বিদেশের বাজার এই দুই উপবাজারে ভাগ করে। আভ্যন্তরীণ বাজারে কম দাম আর বিদেশের বাজারে বেশি দাম আদায় করতে, এটাই বলতে চেয়েছে। এই কোশ্চেনটা মানে বেসিক্যালি এখান থেকে তো হচ্ছে পরীক্ষায় যে কোশ্চেনটা দিতে পারে যে ইম্পর্টেন্ট কোশ্চেন বলো দাম পৃথকীকরণ ডাইরেক্ট করে 2 নাম্বার দিয়ে দিল দাম পৃথকীকরণ, আর 3 নাম্বার দিয়ে দেবে কি বলতো, 5 নম্বরে দেবে কোশ্চেন 2 নাম্বার এটা দিয়ে দেবে দাম পৃথকীকরণ কখন সম্ভব,
কন্ডিশন লেখো, ব্যাস এই কোশ্চেনটাই দেবে। আর এই তো আমি এতগুলো পড়লাম, এটা অত দেওয়ার চান্স খুব একটা দেয় না। এই কোশ্চেনে দেয় কি বললাম, দাম্পত্যগণ কাকে বলে দেবে, একদম সোজা কোশ্চেন তুমি বলে দিলাম। আর কি দিতে পারে, কখন এটা সম্ভব, দাম্পত্যগণ কখন সম্ভব, তাই তো বলেছে কখন সম্ভব, মানে কন্ডিশন করে লিখতে হবে। মানে বলছে প্রাইস ডিস্ট্রিবিউশন কখন কখন সম্ভব। পয়েন্ট গুলো কি বলেছে, প্রথম পয়েন্ট বলেছে দ্রব্য ও সেবার প্রকৃতিগত সত্ত্ব, ভৌগোলিক ব্যবধানের সত্ত্ব, ক্রেতার আচরণ সম্পর্কে সত্ত্ব, আর সরকারি হস্তক্ষেপ সম্পর্কে সত্ত্ব, আর প্রত্যক্ষ পরিষেবা সংক্রান্ত সত্ত্ব। মানে এই পাঁচটা কন্ডিশনেই কিন্তু দাম্পত্যকরণ সম্ভব। তাহলে প্রথম দিকে একটা করে ভূমিকাগুলো পড়ে কি বলেছে, বলছে দ্রব্য ও সেবার প্রকৃতিগত সত্ত্বটা কি, বলছে দামের পৃথকীকরণের অন্যতম প্রধান সত্ত্ব হলো, মানে যে প্রাইস ডিসক্রিমিনেশন হচ্ছে এর মেন কন্ডিশনটা কি, দ্রব্য ও সেবার প্রকৃতিগত সত্ত্ব। তাহলে প্রথম লাইনকে লিখবি যে দাম পৃথকীকরণের অন্যতম প্রধান সত্ত্ব কি, দ্রব্য ও সেবার প্রকৃতিগত সত্ত্ব। তো মানে এই দ্রব্যের কি, এই দ্রব্যের নেচারটা কি, এই সেবার নেচারটা কি, তার উপর ডিপেন্ড করছে। বলছে এর অর্থ হলো ক্রেতাদের নিজের মধ্যে দ্রব্য বা সেবাগত বিষয়ে পুনরায় বিক্রি মানে রিসেলের সুযোগ থাকবে না। ঠিক আছে, এই দ্রব্যটা পুনরায় রিসেল করতে পারবে না। ঠিক আছে তো, তাহলে কি বললাম, এটা কিন্তু আর বেচতে পারবে না, এই দ্রব্যটা আর বেচতে পারবে না। অন্যভাবে বলা যায় একচেটিয়া ফার্ম যখন তার দ্রব্য বা সেবা কোনো বাজারে বা কোনো ক্রেতাকে কম দামে বিক্রি করে, বলেছে আদার ওয়ার্ডসে কি বলেছে, অন্যভাবে কি বলেছে, একচেটিয়া ফার্ম যখন তার দ্রব্যটা বা তার সেবাটা কোনো বাজারে বা কোনো ক্রেতাকে কম দামে বিক্রি করে, সেই দ্রব্য বা সেবা কিন্তু অন্য বাজারে বা অন্য ক্রেতাকে বেশি দামে পুনরায় বিক্রির সুযোগ থাকবে না। এটা হচ্ছে দ্রব্য সেবার প্রকৃতিগত শর্ত। তাহলে প্রথম পয়েন্ট কি, দাম পৃথকীকরণের অন্যতম মেন কন্ডিশন কি, দ্রব্য আর সেবার প্রকৃতিগত শর্ত। এটা কি বলতে চাইছে, ক্রেতাদের নিজেদের মধ্যে দ্রব্য বা সেবাগত বিষয়ে পুনরায় বিক্রির সুযোগ থাকবে না, মানে পুনরায় ওটা আর রিসেল করতে পারবে না, পুনরায় আর বেচতে পারবে না। বলছে একচেটিয়া ফার্ম যখন তার দ্রব্য বা সেবা কোনো বাজারে কোনো বাজারে কম দামে বিক্রি করে বা কোনো ক্রেতাকে কম দামে বিক্রি করে, সেই দ্রব্য বা সেবা কিন্তু অন্য কোনো বাজারে বা অন্য কোনো ক্রেতাকে, এটা হচ্ছে কন্ডিশন। তার মানে আজকে একচেটিয়া ফার্ম ধর, আজকে ধর আমি একচেটিয়া ফার্ম, আমি ধর তোকে যে দামে দ্রব্যটা বিক্রি করলাম, আমি কিন্তু অন্য অন্য ক্রেতাকে, ঠিক আছে তো, এখানে তাই বলছে বেশি দামে বেচতে পারবো না। বুঝতে পারলি, তোকে যদি 10 টাকায় বেচি তো অন্যকে কিন্তু আমি 12 টাকায় বেচতে পারবো না, এখানে এটাই বলেছে। বলছে একচেটিয়া ফার্ম যখন তার দ্রব্য বা সেবা, ঠিক আছে, কোনো বাজারে বা কোনো ক্রেতাকে কম দামে বিক্রি করে, ঠিক আছে তো, সেই দ্রব্য বা সেবা ওই একই দ্রব্য বা সেবা কিন্তু অন্য বাজারে বা অন্য ক্রেতাকে বেশি দামে বিক্রি করার সুযোগ থাকবে, এটা হচ্ছে দ্রব্য ও সেবার প্রকৃতিগত সত্ত্ব, এটা মাথায় রাখতে হবে। 2 নম্বর বলছে ভৌগোলিক ব্যবধান সম্পর্কে বুঝি, ভৌগোলিক ব্যবধান সত্ত্ব, ভৌগোলিক দূরত্বের জন্য বা আন্তর্জাতিক সীমানার বাধা নিষেধের জন্য একচেটিয়া ফার্মটি দামে পৃথকীকরণ করতে পারে। তাহলে মনোপলিস্ট মনোপলিস্ট কখন দাম পৃথকীকরণ করতে পারে, ভৌগোলিক দূরত্বের জন্য, ভৌগোলিক দূরত্বের জন্য বা আন্তর্জাতিক সীমানার বিধি নিষেধের জন্য কিন্তু দাম পৃথকীকরণ করতে পারে। এই অবস্থায় এক বাজারের ক্রেতা অন্য বাজারে সহজে যেতে পারে না, বা এক বাজারের দ্রব্য অন্য বাজারে সহজে স্থানান্তর করা যায়, একটা বাজারের দ্রব্য অন্য বাজারে নিয়ে যাওয়া যাবে না, আবার একটা বাজারের ক্রেতা অন্য বাজারে যেতে পারে। এটা হচ্ছে ভৌগোলিক ব্যবধানের সত্য। কোশ্চেন গুলো করতে হবে, মানে এইটা ইম্পর্টেন্ট কোশ্চেনটা। ক্রেতার আচরণ সম্পর্কে সত্য, ক্রেতার আচরণ যদি রেশনাল না হয়, যুক্তিসঙ্গত, ঠিক আছে, ক্রেতার আচরণ মানে ক্রেতা যে বিহেভ করছে ওর আচরণটা যদি যুক্তি না থাকে, ও যে আচরণটা করছে তার সঙ্গে যুক্তি থাকতে হবে, এই যুক্তি থাকতে হবে, এটাকে বলে যুক্তিসঙ্গতকে বলা হয়, ইংলিশে বলা হয় রেশনাল। ঠিক আছে, তাহলে দামের পৃথকীকরণ সম্ভব। ঠিক আছে, ক্রেতার আচরণ যদি যুক্তিসঙ্গত না হয় তাহলে দামের পৃথকীকরণ সম্ভব। যেমন দাম সম্পর্কে, কোনো একটা দ্রব্যের দাম সম্পর্কে ক্রেতার অজ্ঞতা, কোনো একটা দ্রব্যের দাম সম্পর্কে ক্রেতার অজ্ঞতা, ক্রেতা সেরকম জানেই না দ্রব্যের দাম সম্পর্কে, ঠিক আছে, দাম সম্পর্কে কোনো আইডিয়াই নেই, বা দ্রব্যের গুণাগুণ বিচারে ওই দ্রব্যের গুণটা ও কোয়ালিটি বুঝতে পারছে না, কোন দ্রব্য ভালো খারাপ সে গুণাগুণ বিচার করতে অক্ষম। ঠিক আছে তো, তাহলে ক্রেতাদের অক্ষমতার জন্য একচেটিয়া ফার্ম দামের পৃথকীকরণ করতে পারে। তাহলে ধর আজকে আমার দোকানে কেউ, ধর আমি মনোপলিস্ট বিজনেস করি, আমার দোকানে একজন কেউ তুই কিনতে এসছে, মানে যে কিনতে এসে তার দামের কোনো আইডিয়াই নেই, আর ও বোঝেও না কোন দ্রব্য ভালো বা খারাপ, তাহলে আমি এখানে দাম পৃথকীকরণ করে দেবো, প্রাইস ডিসকাউন্ট করতে পারবো। তাছাড়া দামের পার্থক্য যদি খুব কম থাকে, ঠিক আছে, তাহলে বেশি আয়ের ক্রেতারা, ঠিক আছে, তা অগ্রাহ্য করতে পারে, ফলে দামের পৃথকীকরণ সম্ভব হয়।
আর দুটো পয়েন্ট বলছি, সরকারি হস্তক্ষেপ সম্পর্ক সত্য। দাম স্থির করার ক্ষেত্রে যদি কোনো রকম সরকারি হস্তক্ষেপ না থাকে তাহলে দামের ভিতরে দেখ, আজকে আজকে আমাদের এখানে যে মনোপলিস্ট যে সিএসসি ও ঠিক করেছে যে ধর আমাদের ইউনিট পিছু এত টাকা করে নেবে। ও ধর ধর ও চাইলেই না, এই যে আমাদের যে সিএসসি সঞ্জীব গোয়েঙ্কা আছে, ও চাইলে কিন্তু এখন ইউনিট পিছু করে দাম বাড়াতে পারবে না। তার কারণ ও দাম বাড়ালে যে আমাদের দেশে আমাদের যে রাজ্যে আমাদের স্টেটে যে সিএম আছে সে বাধা দেবে। অর্থাৎ অ্যাকচুয়ালি কি হয়, একচেটিয়া কারবারই ওরা দাম যত খুশি বাড়াতে পারে, ঠিক আছে তো। এই জন্য সরকারি যদি হস্তক্ষেপ থাকে, সরকার যদি এখানে হস্তক্ষেপ করে, হস্তক্ষেপ বুঝিস তো, সরকার যদি এখানে পার্টিসিপেট করে তাহলে কিন্তু ওরা দাম বাড়াতে পারে না। দাম বাড়াতে পারে না। তো বলছে সরকারি হস্তক্ষেপ সম্পর্কে সত্য। দাম স্থির করার ক্ষেত্রে যদি কোনো রকমের সরকারি হস্তক্ষেপ না থাকে, ধর সরকার কিছু বলবে না, তুমি তোমার চা খুশি তুমি কাজ করো, সরকারের ক্ষেত্রে কিছু বলবে না, তুমি দাম বাড়াতেই পারে। বললাম বুঝতে পারলি তো। ধর আজকে ধর ধর সাপোজ ধর আমার ইউনিট পিছু ধর এখানে ধর 7 টাকা চলছে, সাপোজ আমি যাই 7 টাকা চলছে ইউনিট পিছু যদি হয় মনে করি, এখন ধর ও মনে করলো আমি এটাকে 8 টাকা করবো, করতেই পারি, ঠিক আছে। সরকার যদি বলে না তুমি 8 টাকা করতে পারবে না, তাহলে ও করতে পারবে না। এবার সরকার যদি বলে, সরকার কিছুই বললো না তো পড়ে গেল, তাহলে বুঝতে পারলি এটাই হচ্ছে সরকারি হস্তক্ষেপ সম্পর্কে সত্য। প্রত্যক্ষ পরিষেবা সংক্রান্ত সত্য, ঠিক আছে তো, কিছুদিন আগে রেট বাড়িয়েছিল, তো সরকার কোনো হস্তক্ষেপ করেনি, তাহলে সম্ভব, ঠিক আছে। প্রত্যক্ষ পরিষেবা সংক্রান্ত সত্য। ডাইরেক্ট সার্ভিস বলছে, ডাইরেক্ট সার্ভিসের ক্ষেত্রে দামের বিতরণ সম্ভব, যেমন ডাক্তারের সেবা। ওই যে বললাম প্রথমেই উদাহরণ করলাম ডাক্তারের সেবা, ডাক্তারবাবু আজকে ডাক্তারবাবু ধর একজন যে যার একটা আর্থিক দিক থেকে সচ্ছল, ভালো পয়সা কড়ি আছে, তো ডাক্তারবাবু তার থেকে ঠিকঠাক ফিস নেবে, ডাক্তারবাবু যেই ফিস সেই ফিসই নিয়ে নেবে। কিন্তু যে আর্থিক দিক থেকে অসচ্ছল, একটু গরিব মানুষ, ঠিক আছে তো, তো ডাক্তারবাবু ঠিক আছে তাকে তার থেকে অনেক কম ফিস চার্জ করবে, ঠিক আছে তো, বা ফ্রিতেও ট্রিটমেন্ট করে দেবে। আবার কিছু কিছু ডাক্তারের যে ওষুধ কেনার টাকাও দিয়ে দেবে, বুঝিস তো। তো এটা বলছে এখানে দাম পৃথকীকরণ সম্ভব, ঠিক আছে তো। এটা তো বললাম। এবার আমি একটা নোট লিখেছি, দেখ আমি নোটটা বলছি, আমি লিখেছি দাম পৃথকীকরণ কাকে বলে। আমি লিখেছি, ওই লেখাটাও লেখা আছে, আর এই লেখাটাও লিখতে পারি, যদি মনে হয় এটাও লিখতে পারিস। কি বলেছে, একচেটিয়া কারবারি যখন তার উৎপাদিত দ্রব্যের গুণগত মান পরিবর্তন না করে, কি বলেছে, গুণগত কোয়ালিটির পরিবর্তন না করে বিভিন্ন বাজারে বিভিন্ন ক্রেতার কাছে ওই একই ধরনের দ্রব্য বিভিন্ন দামে বিক্রি করে, তখন ওই একই একই প্রক্রিয়াকে একই প্রক্রিয়াকে দাম পৃথকীকরণ বলে, এবং ওই কারবারকে মূল্য বিভেদকারী একচেটিয়া কারবার বলে। একদম সোজা লেখা আছে, তার বোঝানোর দরকার নেই, অলরেডি আমি পড়ালাম। এরপরে একটা কোশ্চেন দিয়েছে, এই যেটা বললাম না, একচেটিয়া কারবারির পক্ষে কখন মূল্য বিভেদ সম্ভব, মানে বলতে চাইছে একজন মনোপলিস্ট কখন দাম পৃথকীকরণ করতে পারে, বুঝতে পারলি তো। দাম কখন আলাদা আলাদা করতে পারে, এক একজনের কাছে একরকম দাম নিতে পারে, কখন করতে পারে, যেটা অলরেডি পড়ালাম না। বাট এখানে একটু অন্যভাবে লেখা আছে, এটাও দেখতে পারিস, ওই পয়েন্ট যদি লিখতে অসুবিধা হয়। কি বলেছে, একজন একচেটিয়া কারবারির পক্ষে নিম্নলিখিত অবস্থাগুলির পরিপ্রেক্ষিতে মূল্যবিভেদ সম্ভব। কি প্রথম পয়েন্ট কি লেখা আছে, দ্রব্যের, এখানে দেখ লেখা আছে দ্রব্যের বাজার ভিত্তিক দাম পৃথকীকরণ, দ্রব্যের বাজার ভিত্তিক। আর কি লেখা আছে একটা পয়েন্ট, দ্রব্যের প্রকৃতি ভিত্তিক দাম পৃথকীকরণ, ঠিক আছে। আর কি লেখা আছে, ক্রেতার আচরণ ভিত্তিক দাম পৃথকীকরণ। তিন দিক থেকে আমি অ্যানালাইসিস করি, তিন দিক, ঠিক আছে তো। কি লিখেছি প্রথমে, একচেটিয়া কারবারির পক্ষে একচেটিয়া কারবারির পক্ষে এক একটি বাজারে এক এক রকম দাম ধার্য করা তখনই সম্ভব, মানে একজন মনোপলিস্টের কাছে, মনোপলিস্ট মানে একচেটিয়া কারবারির পক্ষে এক একটা বাজারে এক একটা মার্কেটে এক এক রকমের দাম ধার্য করা তখনই সম্ভব যখন বাজারগুলির ভৌগোলিক দূরত্ব যথেষ্ট। প্রথমে বলেছিলাম, তাকে এটাও লিখতে সুন্দর ইজি লেখা। তার মানে কি বলতে পারি, একচেটিয়া কারবারি মনোপলিস্ট, একজন মনোপলিস্ট বিভিন্ন মার্কেটে বিভিন্ন দাম ধার্য করতে পারবে, কখন পারবে, যখন ভৌগোলিক দূরত্বটা, বাজারগুলি ভৌগোলিক দূরত্ব যথেষ্ট হবে। 2 নম্বর, একচেটিয়া কারবারি যে বিভিন্ন বাজারে দ্রব্যটি বিক্রি করছে সেখানে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা বিভিন্ন হওয়া প্রয়োজন। এক মনোপলিস্ট যে বিভিন্ন বাজারে দ্রব্যটা বিক্রি করছে, সেই বিভিন্ন বাজারে, ঠিক আছে, সেখানে চাহিদার স্থিতিস্থাপকতা, দামগত স্থিতিস্থাপকতা, প্রাইস ইলাস্টিসিটি বিভিন্ন হওয়া প্রয়োজন। আর কি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে, ঠিক আছে, দাম পৃথকীকরণ সম্ভব নয়। বলেছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে দাম পৃথকীকরণ সম্ভব নয়। বলেছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে
দাম পৃথকীকরণ সম্ভব। নেক্সট কি বলেছে, তাহলে বুঝতে পারলি এই পয়েন্টগুলো লিখতে হবে, সোজা পয়েন্টে এক লাইন করে লেখা আছে। তাহলে দ্রব্যের প্রকৃতি ভিত্তিক দাম পৃথকীকরণ, যে দ্রব্যটির ক্ষেত্রে দাম পৃথকীকরণ নীতি গৃহীত হয়েছে, যে দ্রব্যটির জন্য যে বলছে তুমি এই দ্রব্যটার দাম পৃথকীকরণ করো, ঠিক আছে, যে প্রাইস ডিসক্রিমিনেট করতে পারো, নীতি গৃহীত হয়েছে, সেই দ্রব্যটি ক্রেতা একবার ক্রয় করলে পুনরায় তা বিক্রয় করতে পারে। আমার মতে বলে যে আগে বইতে যে লেখা আছে, বইয়ের যে নোটটা তোকে পড়ালাম তার তুলনায় এটা বেশি ইজি, একদম একবার রিডিং মারলে হয়ে যাবে। দেখ, একবার রিডিং মারলে হয়ে যাবে। যে দ্রব্যটির ক্ষেত্রে দাম পৃথকীকরণ নীতি গৃহীত হয়েছে, সেই দ্রব্যটি ক্রেতা একবার কিনলে পুনরায় তা বিক্রি করতে পারবে না। বুঝতে পারলি, প্রথম পয়েন্ট যেটা বলেছিলাম, দ্রব্যের প্রকৃতি ভিত্তিক। নেক্সট, অনেক ক্ষেত্রে দ্রব্যটির প্রকৃতি এমন হয় যে, অনেক ক্ষেত্রে দ্রব্যটার প্রকৃতি এমন হয় যে ক্রেতাদের ভিন্ন দাম প্রদান করতে হয়, ঠিক আছে তো। যেমন ওই যে বললাম, কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে দ্রব্যটির প্রকৃতিটাই এমন, মানে গুডসে বা প্রোডাক্টের নেচারটাই হচ্ছে এমন যে আজকে ওই দ্রব্যটা আমি কিনতে গেলে আমার থেকে এক দাম নেবে, তোর থেকে এক দাম নেবে, ওর থেকে এক দাম, সব এক একজন থেকে একটা দাম নেবে। যেমন যে ব্যক্তি ট্রেনে প্রথম শ্রেণীতে এবং যে ব্যক্তি ট্রেনের দ্বিতীয় শ্রেণীতে ভ্রমণ করছে, তাদের দুজনের গন্তব্যস্থল এক হলেও রেল পরিষেবা গ্রহণের জন্য ভিন্ন মূল্য প্রদান করছে। দেখ, আমরা হয় না ট্রেনে যেমন দূরপাল্লা জার্নি করি, দেখবি কেউ এসি কামরায় ওঠে, আবার কেউ জেনারেল কামরায় ওঠে, ঠিক আছে তো, আবার কেউ স্লিপার কামরায় ওঠে। এক একটা কামরার রেট এক এক রকম না। যাবো তো সেই একই জায়গায়, তা যাবো হরিদ্বার, যাবে সবাই একই হরিদ্বারেই যাবে, গাড়িটাও একই গতিতে চলবে, ঠিক আছে, কিন্তু এক একজনের থেকে এক একটা রেট চার্জ করে, ঠিক আছে। তো এটা হচ্ছে রেল পরিষেবার ক্ষেত্রে দেখা যায়। তাহলে বুঝতে পারলি, আমার মতে বলে আমি বলবো বইয়ের লেখাটা পড়বি না, এটা পড়বি, এটা হেভি ইজি লেখা, এটা হেভি ইজি লেখা। আর এই কোশ্চেন ইম্পর্টেন্ট বললাম না, এইটা পড়, খুব সুন্দর লেখা আছে। নেক্সট কি বলেছে, ক্রেতার আচরণ ভিত্তিক দাম পৃথকীকরণ কি হচ্ছে, অনেক সময় ভোক্তা হবে, অনেক সময় ভোক্তা মনে করেন কোনো দ্রব্যের বেশি দাম, অনেক সময় ভোক্তা মনে করেন কোনো দ্রব্যের বেশি দাম সেই দ্রব্যটি অধিক উৎকর্ষের নিদর্শন। মানে অনেক সময়, মানে আমরা আমরা কনজিউমারকে বাংলায় বলে ভোক্তা, আমরা মনে করি কি যে কোনো কোনো একটা দ্রব্যের বেশি দাম, তাহলে সেই দ্রব্যটি অধিক উৎকর্ষের বশবর্তী, উৎকর্ষের নিদর্শন, সেটা ভালো দ্রব্য, অনেক ভালো দ্রব্য। ক্রেতা সাধারণত এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে, ঠিক আছে, বশবর্তী হয়ে একচেটিয়া কারবারির পক্ষে সহজে দাম পৃথকীকরণ নীতি গ্রহণ করা সম্ভব হয়। দেখ, অনেকে দোকানে আমরা যখন প্রথম কিনতে যাই, আমরা ভাবি যেই জিনিসটা দ্রব্যের দাম বেশি, আমি বলি এই দ্রব্যটা নিশ্চয়ই খুব ভালো দ্রব্য। এই ভুল ধারণার উপর বেস করেই কিন্তু অনেকে দাম পৃথকীকরণ করে ফেলতে পারে, ঠিক আছে তো। বলছে অনেক সময় ভোক্তা মনে করেন যে কোনো দ্রব্যের বেশি দাম সেই দ্রব্যটি অধিক উৎকর্ষের নিদর্শন। আমরা যখন দোকানে কিনতে যাই, যে এই দ্রব্যটার দাম বেশি, তো তার মানে এই দ্রব্যটা অনেক ভালো দ্রব্য, দ্রব্যটার দাম কম, মানে এই দ্রব্যটা অত ভালো না, ঠিক আছে। আর তখনই কিন্তু স্কোপ পেয়ে যায় দ্রব্যের দাম বাড়িয়ে দেওয়ার, এটা হচ্ছে প্রাইস ডিসক্রিমিনেশন হয়। আর অনেক ক্ষেত্রে দামের পার্থক্য খুব সামান্য হয় বলে, ঠিক আছে, ক্রেতা সাধারণত তা অগ্রাহ্য করতে পারে, ঠিক আছে, অগ্রাহ্য করতে পারে, দামের পার্থক্য একটু সামান্য। আচ্ছা, এরপরে একটা কোশ্চেন, লাস্ট এই কোশ্চেনটা বললেই হয়ে যাবে। বলছে কি, দামের পৃথকীকরণ কখন লাভজনক, ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট নয়, বাট পরে দিচ্ছি। হোয়েন প্রাইস ডিসক্রিমিনেট প্রফিটেবল, কখন দাম পৃথকীকরণ লাভজনক হয়, দাম পৃথকীকরণটা কখন লাভজনক হয়, কি বললাম, দাম পৃথকীকরণ কখন লাভজনক হয়। বলছে একচেটিয়া ফার্মের মানে মনোপলিস্ট মার্কেটের দামের পৃথকীকরণের মেন উদ্দেশ্য কি, দাম পৃথকীকরণের মেন উদ্দেশ্য কি, মানে প্রাইস ডিসক্রিমিনেশনের মেন উদ্দেশ্য কি। এই যে কেউ যে আজকে ধর আমি মনোপলি মার্কেটে আছি, মনোপলি মার্কেট করছি, ঠিক আছে তো, তাহলে আমি দাম পৃথকীকরণ করতে চাই। তো দাম পৃথকীকরণের মেন উদ্দেশ্যটা কি, প্রফিটটা ম্যাক্সিমাম করা। দাম পৃথকীকরণ মানে আমার আগে যা দাম ছিল দাম হুট করে বাড়িয়ে দিচ্ছি, তাহলে দাম বাড়িয়ে দিচ্ছি মানে খরচা তো একই যাচ্ছে, দাম বাড়িয়ে দিচ্ছি, আমার খরচা একই যাচ্ছে, দামটা যখন বাড়িয়ে দিচ্ছি তার মানে প্রফিট বেশি হবে না। তাই বলছে একচেটিয়া ফার্মের দাম পৃথকীকরণের মেন অবজেক্টিভটা কি, মুনাফা সর্বোচ্চ করা। দামের পৃথকীকরণ না করলে একচেটিয়া ফার্ম সর্বাধিক যে পরিমাণ মুনাফা অর্জন করতে পারে, দামের পৃথকীকরণ করলে, ঠিক আছে, যদি মুনাফার পরিমাণ তার থেকে বেশি হয়, তাহলে দামের পৃথকীকরণ লাভজনক হয়েছে। বলেছে কি কোশ্চেনটা, দামের পৃথকীকরণ কখন লাভজনক হয়। এখানে বলেছে দামের যদি পৃথকীকরণ না করি, দামের পৃথকীকরণ না করলে
একচেটিয়া ফার্ম যতটা মুনাফা অর্জন করতে বলেছে, তুমি যদি প্রাইস ডিসক্রিমিনেশন না করো, তুমি যদি প্রাইস ডিসকাউন্ট না করো, তাহলে তুমি যে প্রফিট কামাতে এখন দাম পৃথকীকরণ করলে তার থেকে যদি বেশি প্রফিট কামায়, তাহলে ভাবতে হবে এটা লাভজনক হয়েছে, প্রফিটেবল হয়েছে। বলছে দাম পৃথকীকরণ না করলে একচেটিয়া ফার্ম সর্বাধিক যে পরিমাণ মুনাফা অর্জন করতে পারে, দামের পৃথকীকরণ করে যদি মুনাফার পরিমাণ তার থেকে বেশি হয়, তাহলে দামের পৃথকীকরণ লাভজনক হয়। দামের পৃথকীকরণ লাভজনক হওয়ার কন্ডিশনটা কি? দামের পৃথকীকরণ মানে প্রাইস ডিসক্রিমিনেশন প্রফিটেবল হওয়ার কন্ডিশন কি? বিভিন্ন বাজারে দেখ, মাথায় রাখতে হবে, আমাকে যদি কখনো কোশ্চেন করে যে দাম পৃথকীকরণ কখন লাভজনক, আমি কি বলবো? প্রথম পয়েন্ট বলবো, দাম পৃথকীকরণ তখনই লাভজনক যখন দুটো বাজারে চাহিদা স্থিতিস্থাপকতা ভিন্ন হবে। প্রথম পয়েন্ট এটা লিখতে হবে। দুটো বাজার, সাপোজ দুটো বাজার আছে, একটা এ আছে আর একটা বি আছে। তো স্থিতিস্থাপকতাকে কি বলতাম? ই বলে, ই। তাহলে এটা হচ্ছে এ বাজার, এ বাজারের স্থিতিস্থাপকতা ধরলাম ধর ই এ, আর বি বাজারের স্থিতিস্থাপকতা ধরলাম কি ই বি। কি বললাম? দুটো বাজারের স্থিতিস্থাপকতা যখন ভিন্ন হয়, আলাদা হয়, তার মানে আলাদা মানে কি লিখবে? এটা বলতে পারি। বলেছে প্রথম পয়েন্ট, বলেছে প্রথম পয়েন্ট লিখতে হবে যখন দুটো বাজারের স্থিতিস্থাপকতা যখন ভিন্ন হয়। তাই এখানে কি লিখেছে? এটা এটা মেন সত্যটাই বলবে, তোর কাছে সত্যই জানতে হবে। দাম পৃথকীকরণ লাভজনক হওয়ার সত্য কি, তখন বলতে হবে এই যে প্রথমে তুই সত্য মনে না থাকলেও এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে না। ই এ নট ইকুয়াল টু এন। তারপরে কি বলতে পারি? দুটি বাজারের স্থিতিস্থাপকতা ভিন্ন হওয়া বলবো। কি লিখেছো না? বিভিন্ন বাজারের চাহিদা স্থিতিস্থাপকতা পার্থক্য এক। আর একটা কি বলছে? বিভিন্ন বাজারের চাহিদা স্থিতিস্থাপকতা যদি আলাদা হয়, তাহলে একচেটিয়া ফার্ম সমস্ত বাজারে একই দাম ধার্য করলে যে মুনাফা হবে, দামের পৃথকীকরণ করে বিভিন্ন বাজারে বিভিন্ন দাম ধার্য করলে মুনাফার পরিমাণ বাড়বে। একদম সিম্পল কথা, এটা আমি আগে বললাম। বিভিন্ন বাজারে, বিভিন্ন বাজার মানে এখানে কটা বাজারে? দুটো বাজারে, একটা এ আর একটা বি। চাহিদা স্থিতিস্থাপকতা যদি আলাদা হয়, এ বাজারের স্থিতিস্থাপকতা, দেখ এ বাজারের স্থিতিস্থাপকতা ই এ আর বি বাজারের স্থিতিস্থাপকতা ই বি। দুটো বাজারের স্থিতিস্থাপকতা আলাদা। বলছে দুটো বাজারের স্থিতিস্থাপকতা যদি আলাদা হয়, তাহলে একচেটিয়া ফার্ম সমস্ত বাজারে মানে এ বাজারে যে দাম নেবে, ধর এ বাজারে দাম নিল পি, তাহলে বি বাজারেও দাম নেবে। স্থিতিস্থাপকতা আলাদা কিন্তু দামটা এক, দামটা এক। যে মুনাফা হবে, ঠিক আছে, দামের পৃথকীকরণ করে বিভিন্ন বাজারে বিভিন্ন দাম ধার্য করলে, এবার দামের পৃথকীকরণ করে বিভিন্ন বাজারে বিভিন্ন দাম ধার্য করলে মুনাফার পরিমাণ বাড়ে। বলছে বিষয়টি এ আর এম আর ইর মধ্যে যে সম্পর্ক তার দ্বারা ব্যাখ্যা করা যায়। এবার এটাকে পড়তে হবে, এটা অত ইম্পর্টেন্ট কোশ্চেন নয়, বাট আমি তোকে পড়িয়ে দিচ্ছি। আমরা কিছুক্ষণ আগে তোকে বললাম, কি বললাম বল? এম আর এ আর ইর মধ্যে সম্পর্ক, এটাই ফর্মুলা। এম আর ইকুয়াল টু এ আর ব্র্যাকেটে 1 মাইনাস 1 বাই ই। তাহলে এম আর কি হবে? এ আর কে, এ আর মানেই তো পি, ঠিক আছে, হয়ে গেল 1 মাইনাস 1 বাই ই। আর আমরা জানি এ আর মানে পি। এবার কি বলছে? বলছে বলছে একটা উদাহরণ বলছে, ধরা যাক একচেটিয়া ফার্ম মানে মনোপলিস্ট কি করে, ওর যে দ্রব্য মনে করছি দুটো বাজারে বিক্রি করে, একটা এ বাজার একটা বি, ঠিক আছে, সেই বাজার দুটি হলো একটা এ আর একটা বি। ধরা হচ্ছে এ বাজারে সিরিজ হয় ই এ, আগেই বলেছে, আর বি বাজারে সিরিজ হবে ই বি। ও বলেছে কি বলতো, এ বাজারে সিরিজ হবে ই এ আর বি বাজারে সিরিজ হবে ই বি। আর এটাও বলেছে, কি বললাম, দুটো বাজারে সিরিজ কি সমান হবে না, আলাদা হবে। বলছে মনে করছি, বলছে মনে করছি এ বাজারের স্থিতিস্থাপকতা কম, বি বাজারের বেশি, এটা বলেছে। ও বলছে মনে করছি এ বাজারের স্থিতিস্থাপকতা কম বি বাজারের তুলনায়, তাই এটা বলেছে। এবং একচেটিয়া ফার্ম দুটি বাজারে একই দাম ধার্য করছে, অর্থাৎ এই বাজারে দাম পি হলে এই বাজারেও দাম পি, দুটো বাজারে সেম দাম আছে, দুটো বাজারে দাম সেম, ঠিক আছে তো? তাহলে যে বাজারে স্থিতিস্থাপকতা কম, সে বাজারে এমআর কম হবে। যে বাজারে স্থিতিস্থাপকতা কম সে বাজারে এমআর কম, আর যে বাজারে স্থিতিস্থাপকতা বেশি সে বাজারে এমআর বেশি। এই কনসেপ্টটা মাথায় রাখ। এবার কি বলেছে, একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটাকে দেখানো হচ্ছে। কি বলেছে ব্যাপারটা কি বলেছে খুব সুন্দর করে বুঝবি। বলেছি আমাকে দুটো বাজার আছে, একটা মার্কেট এ আর একটা মার্কেট বি, একটা মার্কেট এ আর একটা মার্কেট বি, আমি এখানে লিখছি। ধর ই এ, কত বলেছি জানিস তো? 2, মানে এ বাজারে স্থিতিস্থাপকতা 2 আর বি বাজারে স্থিতিস্থাপকতা কত বলেছে? 5। তাহলে আমি কি বলেছিলাম এক্সাম্পল, কি বললাম, কন্ডিশন কি বললাম? আমি আমি বললাম মনে করা হবে দুটো বাজার আছে, একটা এ আর একটা বি। আর বলেছিলাম এ বাজারের স্থিতিস্থাপকতা কি হবে?
এ বাজার মানে দুটো বাজারের স্থিতিস্থাপকতা কি হবে, আলাদা হবে। আর প্রথম বাজার মানে এ বাজারের স্থিতিস্থাপকতা কম হবে আর বি বাজারের স্থিতিস্থাপকতা বেশি হবে, তাহলে এ বাজারের কম ধরেছি আর বি বাজারের বেশি ধরেছি। আর দুটো বাজারের দামটা কি হবে, সমান হবে। দুটো বাজারের দাম ধরে নিচ্ছি 15, দুটো বাজারের দাম ধরে নিচ্ছি 15। তাহলে বলেছে এ বাজারের এমআর কত হবে, এ বাজারের এমআর কত হবে। এই যে এখানে যে এই লাইনটা অনেকে একটু বলবে স্যার এটা বুঝতে পারছি না। অনেকে আমাকে বলতে পারে যে স্যার এই যে এ বাজারের এমআর কম কি করে হয়, আবার বি বাজারের এমআর বেশি কি করে হয়, এটা তুই দেখে, এটা তুই দেখ, ব্যাপারটা বুঝতে পারবি কি করে হচ্ছে। আমাদের ফর্মুলা কি ছিল, দেখ ফর্মুলা ছিল পি, তাই তো পি, পি কত 15, ঠিক, পি কত 15, 1 - 1/e, তাহলে 1/e কত ছিল, ই দেখ ই কত ছিল 2, তাহলে কত হলো 7.5 টাকা। তো ক্যালকুলেট করা হবে না, তুই জানি। একই রকম ওই পি বাজারে এমআর কত ছিল 15, 1/1 - 5, পি কত 5, করে কত হলো পার। তাহলে তুই বল কোন বাজারে এমআর বেশি হলো, এমআর কোন বাজারে বেশি হলো, এ বাজার না বি বাজারে। হ্যাঁ হ্যাঁ, বি বাজারে এমআর বেশি হলো। তাই দেখ কি লিখেছে এখানে, লিখে যে বাজারে স্থিতিস্থাপকতা কম সে বাজারে এমআর কম, যে বাজারে স্থিতিস্থাপকতা বেশি সে বাজারে এমআর বেশি। বুঝতে পারলাম, এখান থেকেই ওটা এসছে। ব্যাপারটা বোঝা গেল, এটা জাস্ট কনসেপচুয়াল কোশ্চেন। বলছে এ বাজার অপেক্ষা বি বাজারে, তাহলে কি বুঝতে পারলাম, এমআর এ বাজার, এমআর বি বাজার, ঠিক আছে তো। তাহলে কোন বাজারে এমআর বেশি, বি বাজার, হয়ে গেল। এটাই বলেছে প্রথম লাইন এটাই বলেছে। বলছে এই অবস্থায় একচেটিয়া ফার্ম কম স্থিতিস্থাপক বাজার থেকে বেশি স্থিতিস্থাপক বাজার দ্রব্য স্থানান্তর। এবার এই অবস্থায় কি করতে পারে, এই অবস্থায় ফার্ম কি করতে পারে, কম স্থিতিস্থাপক বাজার কোনটা, এ বাজার, তাই এ বাজার থেকে দ্রব্য নিয়ে কোন বাজারে বিক্রি করতে, বি বাজারে বিক্রি করতে পারে, এ বাজার থেকে নিয়ে গিয়ে বি বাজারে বিক্রি করতে পারে, এটাই লিখেছে। বলেছে এই অবস্থায় ফার্ম কম স্থিতিস্থাপক বাজার থেকে বেশি স্থিতিস্থাপক বাজারে দ্রব্য স্থানান্তরিত করে মোট বিক্রয়লব্ধ আয়ের পরিমাণ বাড়াতে পারে। এইভাবে এক বাজার থেকে অন্য বাজারে দ্রব্য স্থানান্তরের ফলে উভয় বাজারে বিক্রিটা বেরিয়ে প্রান্তিক গুরুত্ব, ঠিক আছে। এইভাবে এক বাজার থেকে অন্য বাজারে দ্রব্য স্থানান্তর করার ফলে যখন উভয় বাজারের প্রান্তিক গুরুত্ব আয় সমান হবে তখন দাম বিক্রি লাভজনক হবে। তো এটাই বলতে চেয়েছে, আর কিছু না। তো দেখ যদি অসুবিধা হয়, এই আমি কি বললাম প্রথমে কন্ডিশনটা কি বলেছিলাম, কন্ডিশন কি বলেছিলাম, আমি প্রথমেই বলেছিলাম তোকে পরীক্ষায় অ্যাটলিস্ট দেবে তোকে কি দাম বিতরীকরণ কখন লাভজনক হয়, কখন কখন মেন দুটো কারণ কখন লাভজনক হয়। এক হতে হবে কি, ইএ মানে দুটো বাজারের সিরিজের মধ্যে কি হতে হবে, আলাদা হতে হবে, ইএ নট ইকুয়াল টু ইবি। আর একটা কি হবে, এমআর এ ইকুয়াল টু এমআর বি, এমআর এ ইকুয়াল টু এমআর বি, মানে এ বাজারের প্রান্তিক আয় আর বি বাজারের প্রান্তিক ব্যয় সমান হবে। ঠিক আছে তো, কখন সমান হবে এটাই তো বললাম, ঠিক আছে। তাহলে দেখ এখানে কি বলেছে, এখানে দেখ একটা সূত্রটা কি আছে, এমআর বের করার ফর্মুলা কি ছিল বল, এমআর বের করার ফর্মুলা কি ছিল স্যার, এমআর ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 - 1/e ছিল। এবার যেহেতু এ বাজার বলেছে, এটা এ, এটা এ, ঠিক আছে তো। তাহলে বল পি এ, পি এ দাম কত, এটা ছিল, এটা হচ্ছে প্রথম বাজার। আর দ্বিতীয় বাজার, তার মানে দ্বিতীয় বাজার কি হবে, এটা হবে, কোনো সমস্যা নেই। আর ওরা কি বলেছে, ওরা কন্ডিশন বলেছিল এটা ইকুয়াল টু এটা হবে, দুটো বাজার বলেছে ধরে নাও দুটো বাজারের আয় সমান। তো দুটো বাজারের আয় সমান হলে এম আর এর ভ্যালু কোনটা, এটা এখানে বসে গেল, আর পি এটা এখানে বসে গেল, দুটো সমান হয়ে গেল। ঠিক আছে তো। তাহলে কি কি ছিল দেখ, তাহলে কি বললাম, আমি কি লিখলাম, আমি লিখলাম হচ্ছে এম আর এ ইকুয়াল টু এম আর বি, এখানে লিখে দেখাচ্ছি এম আর এ ইকুয়াল টু এম আর বি, তাই তো। তাহলে এম আর এর ভ্যালু কত বললাম বল, পি এ, ঠিক আছে, ব্র্যাকেটে 1 - 1/e a ইকুয়াল টু পিবি 1 - 1/eb, ঠিক আছে, এই তো বলেছি। এবার আমি যদি এরকম করি পি এ, এই পিবিটা যদি পি গুলোকে একটা সাইডে নিয়ে আসছে, এদিকে নিয়ে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে পিবি, আর এখানে কি হবে 1 - 1/eb ডিভাইড বাই 1 - 1/ea, এটাই হয়েছে।
এবার দেখ, এবার কি বলছে, এবার এই লাইনটা আমি একটু পরে বলছি, এই লাইনটা একটু পরে বলছি, বোঝাচ্ছি। এবার আমার অঙ্কে কি ছিল, 1 - 1/ইবি। ইবি কত বলেছিলাম এখানে, ইবি বলেছিলাম কত, ইবি, ইবি মানে হচ্ছে সেকেন্ড বাজারে, দ্বিতীয় বাজারে সিরিজ কত কত ছিল, দ্বিতীয় বাজারে সিরিজ কত 5 ছিল, কত ছিল দ্বিতীয় সিরিজ কত, 5 ছিল। কত ছিল দ্বিতীয় সিরিজ কত, তাহলে এক মিনিট বলে দিচ্ছি। দ্বিতীয় বাজার ছিল 5 আর প্রথম বাজার ছিল 2। দ্বিতীয় বাজার ছিল 5, তাহলে 1/5, এটা 1 - 1/2, তাহলে কত হচ্ছে 5 - 1, 4/5, আর এটা হচ্ছে 2 - 1, 1/2, তাহলে কত হচ্ছে 4/5 ইন্টু 2/1 মানে 8/5, কত হলো PA/PB কত হলো 8/5। তাহলে কি লিখছি, এখানে লিখছি PA/PB কত হলো 8/5। ঠিক আছে, তাহলে বড় কে, এখানে P এর ভ্যালু 8 আর PB এর ভ্যালু 5, তাই তো, তাহলে বড় কে, মানে এই যে আমি বলছি, ওরা বলতে যে PA/PB 8/5, 8কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, ভ্যালু 1-এর বেশি হবে না কম হবে, কি হয় 8কে 5 দিয়ে ভাগ করলে কত হয় জানিস, 1.6, তাহলে এটার ভ্যালু 1-এর বেশি হবে, তাই লিখেছে ওরা। ওরা কি লিখেছিল দেখ, PA/PB এর ভ্যালু কত হবে, 1-এর বেশি হবে, তাই তো বলেছিল PA আর PB এর ভ্যালু 1-এর বেশি হবে, লিখেছে। ঠিক আছে, আর PA আর PB ভ্যালু যদি 1-এর বেশি হয় তাহলে P এর ভ্যালু বড় হবে, জানিস PA/PB যদি 1-এর বেশি হয় তাহলে কোনো কিছু ভাগ করলে ভাগফল কখন 1-এর বেশি হতে পারে, ওপর বড় হবে নাকি ওপর ছোট হবে, ওপর বড় হবে, তাহলে P এর ভ্যালু বেশি, তাই লিখে P এর ভ্যালু বেশি PB তুলনায়। এর অর্থ হলো কম স্থিতিস্থাপক বাজারে দাম বেশি, কম স্থিতিস্থাপক বাজারে দাম বেশি আর বেশি স্থিতিস্থাপক বাজারে কি বলেছে দাম কম থাকবে, অর্থাৎ দুটো বাজারের স্থিতিস্থাপক যদি সমান হয়, এবার বলেছে যদি দুটো বাজারের স্থিতিস্থাপক সমান হয়, দুটো বাজার আমি কি বললাম এতক্ষণ প্রমাণ করলাম, দুটি বাজার স্থিতিস্থাপক যদি অসমান হয় তাহলে কি হবে, আবার যদি দুটি বাজার স্থিতিস্থাপক যদি সমান হয় তখন কি হবে, দুটি বাজারের স্থিতিস্থাপক যদি সমান হয় তখন এটা হবে PA/PB = 1 হবে। দেখ দুটো বাজারের স্থিতিস্থাপক যদি সমান হয়, আমি করে দেখালাম, যে কোনো একটা ধর, ধর এখানে সমান হলো, তাহলে কি ছিল তার সাপোজ 1 - 1 তার 2 ছিল, এখানে 2, পরে গেল 1 - 1/2 সমান হচ্ছে, তাহলে 1 - 1/2 করে যা হবে আর নিচেও তো তাই হচ্ছে, তাই বলছি, বলছে ধরো বলছে কম স্থিতিস্থাপক বাজারে দাম বেশি, বিনিময় বাজারে দাম কম, আর EA = EB হবে, যদি EA আর EB যদি সমান হয়, মানে দুটো বাজার স্থিতিস্থাপক যদি সমান হয় তখন PA/PB 1 হবে, অর্থাৎ PA = PB, অর্থাৎ দাম পৃথকীকরণ লাভজনক হবে, তার মানে কখন দাম পৃথকীকরণ লাভজনক হবে, কখন লাভজনক হবে না, লাভজনক হবে স্থিতিস্থাপকতা আলাদা হতে হবে, আর স্থিতিস্থাপক যদি সমান হয় তাহলে দাম পৃথকীকরণ লাভজনক হবে, এটাই বলেছে। বাট এই কোশ্চেন তোর পরীক্ষায় আসার মতন কোশ্চেন নয়, ঠিক আছে, এই কোশ্চেন আসবে না, এটা বড় কোশ্চেন তো, তোকে দিতে পারে দাম পৃথকীকরণ কখন লাভজনক, দুটো কন্ডিশন লিখতে হবে, তাহলে কখন বললাম দুটো বাজারের স্থিতিস্থাপকতা সমান হওয়া যাবে না, আর একটা কি বললাম MR দুটো বাজারের MR সমান হবে, দুটো বাজারের MR সমান হতে হবে। আচ্ছা, আর একটা এখানে ছোট করে লেখা ছিল, অ্যাকচুয়ালি তোকে যখন বলবে না পরীক্ষায় দাম পৃথকীকরণ কখন লাভজনক হয়, এই পয়েন্টটা লিখতে হবে, ওটা তো বোঝালাম ওটা বোঝানোর জন্য বললাম, বাট ওটা পরীক্ষায় লিখতে হবে না, লিখতে হবে এটা, দাম পৃথকীকরণ কখন লাভজনক হয়, বলছে একচেটিয়া কারবারে যদি দুটি ভিন্ন বাজারে একই দ্রব্য ভিন্ন দামে বিক্রি করে, বলছে একচেটিয়া কারবারি মানে মনোপলিস্ট যদি দুটো ভিন্ন বাজার মানে একটা বাজার A আর একটা বাজার B, দুটো ভিন্ন বাজারে যদি একই দ্রব্যটা একই ভিন্ন দামে বিক্রি করে, তবে ওই তবে ওই দাম পৃথকীকরণ প্রক্রিয়া লাভজনক হবে। তাহলে কি বলেছে, মনোপলি যদি দুটো আলাদা বাজারে একই দ্রব্য একটাই আলাদা দামে বিক্রি করে তখন দাম পৃথকীকরণ লাভজনক হবে। কন্ডিশন কি, দুটো কন্ডিশন, এক, প্রথম বাজারের প্রান্তিক আয় মানে এ বাজারের প্রান্তিক আয় মানে কি MRA, আর দ্বিতীয় বাজারের প্রান্তিক আয় কত MRP, ঠিক আছে, কি হতে হবে পরস্পর সমান হবে, কিছুক্ষণ আগেই বুঝিয়ে দিলাম। আর কি বলছে, ভারসাম্য বিক্রয় স্তরে এমসির পরিবর্তনের হার যথাক্রমে MR1 ও MR2 পরিবর্তনের হারের তুলনায় বেশি হবে, বলছে ভারসাম্য বিক্রয় স্তরে এমসির পরিবর্তনের হার, ঠিক আছে তো, যথাক্রমে MR1 ও MR2 পরিবর্তনের হার তুলনায় বেশি হবে, কিছুটা বুঝছি। এই জন্য কোশ্চেন
শেষ হয়ে গেল, পড়ার দরকার, অনেকগুলো কোশ্চেন পড়িয়ে দিয়েছি।